আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিত, আজ নির্বাচন পরবর্তী কিছু পর্যালোচনা, কিছু প্ল্যান নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ভিডিও বানানোর মেন উদ্দেশ্য হলো, সময় স্বল্পতার কারণে আমি অনেক জায়গা অনেক সমাবেশে উপস্থিত থাকতে পারি না। আবার পারিবারিক নিজের প্রয়োজনীয় কিছু ঝামেলাও থাকে। কিন্তু আমার চিন্তাগুলো মানুষের সাথে, আপনাদের সাথে একটু শেয়ার করা। আমি এরকম করে ভাবি এবং আমার মনে হয় যে এটা গুরুত্বপূর্ণ প্ল্যান হতে পারে, যেটার মাধ্যমে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে পারি। তাই আমরা আজকে কিছু প্ল্যান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সংক্ষেপে আমরা কিছু প্ল্যান তুলে ধরব। এই প্ল্যান তুলে ধরার আগে আমাদের কিছু পরিসংখ্যান দেখা দরকার। আমি আজ সকালে গুগল ক্রোমের এআই মোডে যশোর 3 আসনের ফলাফল দেখছিলাম। যশোর 3 আসনের ফলাফল আপনাদের চমকে দিবে যে অনিন্দ ইসলাম অমিত পেয়েছে 1,73,023 ভোট গুগল ক্রোম এআই মোডের রেজাল্ট অনুযায়ী, এবং কাদের ভাইয়ের ফলাফল যে দাড়িপাল্লার প্রতীক 1,65,129 ভোট। এই গুগল ক্রোমের এআই মোডে কাদের ভাইয়ের 2টি ফলাফল দেখাচ্ছে। বলছে অন্য মতে বা অন্যান্য পরিসংখ্যান অনুযায়ী কাদেরের ফলাফল, আব্দুল কাদেরের ফলাফল 1,87,463। 1,87,000 থেকে 1,73,000 বিয়োগ দিলে কত থাকে? 73 10 83 আর 4 মানে 14,440 ভোট। 14,440 ভোট বেশি পেয়ে কাদের ভাই এখনও গুগল ক্রোম এআই মোডে, আপনারা একটু সার্চ দিয়ে দেখবেন, তিনি জিতে আছে। কিন্তু আমাদের এই ফলাফলকে হাইজ্যাক করা হয়েছে বলে গুগল এআই মোডের রেজাল্ট অনুযায়ী বোঝা যায়। যাই হোক, তারপরেও যে ব্যবধান দেখানো হয়েছে 7,894 ভোট। টোটাল ভোট ছিল যশোর 3 আসনের 6,13,460 ভোট। মোট ভোটার কাস্টিং হয়েছে 3,38,152 ভোট। ভোট দিতে আসেনি 2,75,308 ভোট। প্রিয় ভাইয়েরা, একটু লক্ষ্য করুন, ভোটের উপস্থিতি 55% এবং ভোট দিতে আসেনি 45% মানুষ। পরাজিত প্রার্থী হিসেবে যারা আগামীতে বিজয় অর্জন করতে চান, অথবা বিজয়ী প্রার্থী যারা আছেন, যে আসনে বা যে সেন্টারে যারা বিজয়ী আছেন তাদের জন্য পরামর্শ, যারা পরাজিত হয়েছেন তাদের জন্য পরামর্শ। আমি স্পেসিফিক কোনো দলের জন্য পরামর্শ দিচ্ছি না। আপনাদের যদি মতামত পছন্দ হয়, আপনারা সে অনুযায়ী কাজ করতে পারেন। একটু খেয়াল করুন ভাইরা, 45% ভোট এখনও আসে নাই। আপনাদের হতাশ হওয়ার কিছু নাই। যারা পরাজিত হয়েছেন তারা একটু চিন্তা করুন যে 45% মানুষ যশোর 3 আসনে ভোট দিতে যায় নাই। তারা বিভিন্ন সেন্টারে বা বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে, মেম্বারি নির্বাচনে, এদেরকে যদি আপনারা উপস্থিত করতে পারেন, এখান থেকে যারা পরাজিত হয়েছেন হয়তো 5%, 7% ভোটে পরাজিত হয়েছেন, অথচ 45% মানে এর থেকে আপনি অনায়াসেই 20% ভোট আপনি উপস্থিত করতে পারবেন একটু পরিশ্রম করলে। মানে শুধুমাত্র বুদ্ধিমত্তা, আদর্শ এবং পরামর্শের ভিত্তিতে আপনি আপনার ভোট বাড়িয়ে নিতে পারেন। মানুষকে হুমকি দেওয়া, মানুষকে প্রহার করা, মানুষের দোকান ভাঙচুর করা, বাড়ি ভাঙচুর করা, হত্যা করা, ধর্ষণ করা, এগুলো লাগে না। শুধু মানুষের কাছে যদি যান, মানুষ 45% মানুষ যশোর শহরের এই রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে, অথবা তারা এই রাজনীতির কোনো অর্থ বুঝতে পারে না। আপনি যদি এখান থেকে মনে করেন যে আরও 20% বা 25% মানুষ
আওয়ামী লীগের সাপোর্ট ছিল তারা আসেনি, তাহলে আরও 20% তো আছে। সে 20% থেকে আপনি যদি 10% ভোটারও উপস্থিত করতে পারেন, যে সেন্টারে যারা পরাজিত হয়েছেন তাদের বিজয় নিশ্চিত হতে পারে। আবার যারা বিজয়ী আছেন, আগামীতে আঞ্চলিকতার কারণে অনেকের ভোট কেটে যাবে, তারাও এখান থেকে 10 থেকে 15%, 45% ভোটার থেকে 10 থেকে 15% ভোটার আপনি অনায়াসে উপস্থিত করতে পারবেন। সুতরাং সহিংস রাজনীতি পরিহার করে আমরা যদি একটু বুদ্ধিমত্তার সাথে কাজ করি, আমরা যদি মানুষের কাছে যাই, মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলি, মানুষের প্রয়োজনগুলো বোঝার চেষ্টা করি, রাজনৈতিক এথিক্যাল পার্সপেক্টিভগুলো, আমাদের আদর্শগুলো যদি মানুষের সামনে তুলে ধরতে পারি, মানুষ যদি মনে করে আমাদেরকে যে আমরা তাদের নেতা, আমরা তাদের সুখ দুঃখে তাদের পাশে থাকবো, তাহলে যে 45% মানুষ ভোট কেন্দ্রে উপস্থিত হয় নাই যশোর 3 আসনে, এরকম সারা দেশে একই অবস্থা, তারা আপনাদের সমর্থন দিয়ে আগামীতে আপনাদের নেতার আসনে বসাতে পারে। খেয়াল করুন ভাইয়ের আমার, এই যুক্তিটা আমার কেন আসলো? 2001 সালে নির্বাচনে 75%, 75.59% ভোট পড়েছিল। তার মানে প্রায় 25% ভোট সারা দেশে মানুষ ভোট দিতে আসেনি। এরকম করে এভারেজলি দেখা যায় মোটামুটি বাংলাদেশের কখনো 20%, কখনো 25%, কখনো 30% বা তারও বেশি কখনো কখনো মানুষ ভোট কেন্দ্রে উপস্থিত হয় না, ভোটের প্রয়োজনীয়তা অনুভব করে না। কিন্তু আমরা অনেকে অমুক আমাকে ভোট দেয়নি, অমুক আমাকে ভোট দেয়নি, আমরা প্রতিহিংসার আগুনে জ্বলি। ভাইরা, যারা ভোট দিতে গিয়েছে তারা তো তাদের নেতাকে চয়েস করেছে, তাদের নেতা চয়েসের স্বাধীনতা দিন, তাদেরকে ভালোবাসুন যে তারা রাজনৈতিক সচেতন, বাংলাদেশ নিয়ে চিন্তা করে। এর ভিতরে অবশ্যই কেউ কেউ আছে টাকা পয়সা খেয়ে ভোট দিতে যায়, কিন্তু অধিকাংশ এখানে রাজনৈতিক সচেতন। আর যারা আসেনি তারা এই রাজনীতিকে কেউ ঘৃণা করে, কেউ রাজনীতির প্রয়োজনীয়তা অনুভব করে না, কেউ হয়তো বিদেশে আছে, কেউ হয়তো চাকরিগত কারণে বিভিন্ন জেলায় অবস্থান করার কারণে ভোট দিতে পারেনি। সে শতাংশ সব মিলে 20% হইল, বাকি আরও যশোর শহরেই আরও 20-25% ভোট আপনারা অনায়াসেই মানুষের কাছে গিয়ে সেখান থেকে 10-15% ভোট কালেক্ট করতে সক্ষম হবে। মানুষকে ভালোবাসেন, মানুষের কাছে যান, মানুষের সুখ দুঃখে, মানুষের বিপদ আপদে মানুষের পাশে থাকুন, সম্পর্ক রাখুন, কথা বলুন। রাসূলের সুন্নাত ছিল, রাসূল মেহমান ছাড়া খাবার খেত না, তাদের সাথে খাবার খান, চা খান। আল্লাহ রাব্বুল আলামিন যদি কৃপা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাদের পছন্দ করেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে থাকো, তোমরা হতাশ হয়ে না, তোমরা চিন্তাগ্রস্ত হয়ে না, তোমরাই বিজয়ী হবে। আসলেই তাই, বিজয়ের অপশন রয়েছে এখানে। মারামারি, দাঙ্গা, হাঙ্গামা কোনো প্রয়োজনীয়তা নাই। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জানাই। আমরা আর কিছু নির্বাচনী পরিসংখ্যান আপনাদের সামনে বর্ণনা করে আমাদের আলোচনা শেষ করব। আমাদের সাংবাদিকদের দেউলিয়াত্তা আবার শুরু হয়েছে। আমাদের সাংবাদিক খুব নামকরা ডয়েচে সাংবাদিক খালেদ মহিউদ্দিন, যিনি প্রত্যেকের সাথেই তার যথাযথ সাংবাদিকতার অহংকার প্রদর্শন করেন যে আমি কাউকে ছাড়ি না। সে গতকাল তারেক রহমানকে প্রশ্ন করতে যে এক পর্যায়ে বলেন যে আপনি যদি অভয় দেন তাহলে একটা প্রশ্ন করি। এরপর উনি প্রশ্ন করলেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োজন পড়েছে কিনা আপনার। তারেক রহমান উত্তর দিয়েছেন যে আমরা ইঞ্জিনিয়ারিং করেছি, কিন্তু মানুষের জনগণের মন জয় করার ইঞ্জিনিয়ারিং করেছি। যাই হোক, ঘৃণার স্থান হচ্ছে সাংবাদিক খালেদ মহিউদ্দিন, যিনি বলে থাকেন যে আমি কাউকে তেল মারি না, কাউকে আমি তোষামত করি না। তিনি বলছেন আপনি যদি অভয় দেন। আমাদের এস্টাবলিশমেন্ট, শিক্ষিত মানুষ, এরা আসলে কেনা গোলাম। বাংলাদেশের যারা শিক্ষিত হয়, সে ইসলামী শিক্ষিত হোক আর অন ইসলামী শিক্ষিত, সেকুলার শিক্ষিত, সবাই কেনা গোলাম। এই সাংবাদিকরা দেদা আসছে, এখন বিএনপির পাশ আসছে, যদি আপনি অভয় দেন, স্যার, মহাশয়, এস্টাবলিশমেন্ট, পুলিশ,
ডিপ স্টেটের কারিগররা রাস্তা চেটে পরিষ্কার করছে। এদিক থেকে আমাদের আলেম সমাজ যারা আল্লাহর প্রতিনিধি, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহর খলিফা দাবি করে পৃথিবীতে, যারা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিজেদেরকে নবীদের ওয়ারিস উত্তরসূরি মনে করেন, আসমানি কিতাব সময়ের ধারক বাহক মনে করেন, তারাও বিভিন্ন দান খয়রাত ভিত্তিক মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে, দান খয়রাত ভিত্তিক মসজিদের ইমামতি করতে গিয়ে এই প্রতিষ্ঠানগুলোর সভাপতি সেক্রেটারিদের জান্নাতের দোয়া, মাননীয় প্রধানমন্ত্রী জান্নাত আপনার অধিকার, এই তোষামতি। শিক্ষিত মানুষগুলো তাদের বিবেককে বিসর্জন দিয়ে রিজিকের কাছে আত্মসমর্পণ করেছে, আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। প্রকৃতপক্ষে যেটুকু নিজেদের রিজিকে আঘাত না লেগে আল্লাহকে পালন করা যায়, শুধু সেটুকুই পালন করতে চাচ্ছে, যার কারণে পৃথিবীতে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হচ্ছে না। রাজনীতিবিদদের শুধু দোষ এখানে নয়, রাজনীতিবিদ তারাও মানুষ, তাদেরও ভুল আছে, কিন্তু যারা নীতি কথা বলেন, বিশেষ করে কোরআন হাদিসে বাণী যারা ছড়ান সমাজে রাষ্ট্রে, আল্লাহ রাব্বুল আলামিনের আইন বলে যারা প্রচার করতে চান, তারা যেখানে নিজেদের রিজিকের সাংঘর্ষিক অবস্থা তৈরি হয় সেখানে তারা কোরআন হাদিস ভিত্তিক কথা বলতে পারেন না। একই অবস্থা খালেদ মহিউদ্দিন, আপনি যদি অভয় দেন, সকল সাংবাদিকের একই অবস্থা। আবার ডিপ স্টেটের কারিগরদের দেখছেন যে আমাদের এক উপদেষ্টা বলতে বাধ্য হয়েছিল যে বিমানটা ক্রাশ মাইলস্টোনের উপরে না করে যদি সচিবালয় করতো, মানে কীভাবে ওরা সাথে সাথে চরিত্র চেঞ্জ করে ক্ষমতাসীন দলদের পাচাটা শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অবস্থা থেকে মুক্তি দিয়ে জাতির বিবেকবান নাগরিকদের সঠিক পথে থাকার তৌফিক দান করুন। নির্বাচনে ফতুয়ার ভূমিকা নিয়ে একটু কথা বলা দরকার। এবার নির্বাচনে জামায়াত ইসলামের বিরুদ্ধে হেফাজতের আমির মহিবুল্লাহ বাবনগরীর ভোট দেয়া নিয়ে যে মানে বিরূপ বিধ্বংসী ফতোয়া, একই সাথে আব্বাসী জমিয়াতে উলামা ইসলামের ফতোয়া, সব কিছু টপকিয়ে বিএনপির সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে ফলাফল ভিত্তিক যে রেজাল্ট তারা পেয়েছে 43.9%, মাত্র 2.7% ভোটের ব্যবধান হয়েছে। সুতরাং যদিও আল্লামা মামুনুল হক এবং মুফতি নতুন একজন যে জামায়াত ইসলামীতে যোগ দিয়েছে, এনাদের ভূমিকার কারণে ফতোয়ার কিছু কাজ কমেছে। এই ফতোয়া ভিত্তিক রাজনীতি কোনো প্রভাব পড়ে না, এটা প্রমাণিত হলো। সুতরাং ফতোয়ার ভয় না করে আপনারা সৃষ্টিকর্তাকে ভয় করুন। এই আলেম সমাজ তাদের ফতোয়ার অনেকেই কিছু কিছু আর কি অনেকে ভালো আছেন, কিছু কিছু আলেম সমাজ এর অংশ যারা নিজেদের রিজিককে রক্ষা করতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জান্নাত আপনার অধিকার, আপনারা জানেন আহমেদ শফির ছেলে আনাস মাদানি কে বহিষ্কার করা হয়েছে হেফাজত থেকে। এরকম হয়তো এই পাশা উল্টে গেলে বর্তমান যারা ইসলামী জোটকে অনইসলামী জোট হিসেবে আখ্যায়িত করেছেন, তারা হয়তো অনেকে বহিষ্কৃত হবেন হেফাজত থেকে, ছিটকে পড়বেন কওমি উলামা আঙ্গন থেকে। এইগুলো রাজনৈতিক খেলা। সুতরাং ফতোয়াকে ভয় না করে মানুষের সাথে মেশুন। প্রমাণিত মানুষ এই ফতোয়ায় বাংলাদেশের আলেমদের যে চারিত্রিক অবস্থান, তারা পরকালের দিক নির্দেশনা দিতে পারে কোরআন হাদিস অনুযায়ী। সাধারণ মানুষ শিক্ষিত নয়, তারা কোরআন হাদিস বোঝে না, কিন্তু পরকালীন দিক নির্দেশনায়
তাদেরকে অনুসরণ করে, কিন্তু ইসলামী দিক নির্দেশনা, রাজনৈতিক দিক নির্দেশনার তাদেরকে অনুসরণ করে না। এটা বারবার প্রমাণিত হয়েছে। গত 53 বছরে ইসলামকে এই উলামা একরাম তুলে ধরতে পারেনি, তাদের কথায় কেউ কর্ণপাত করে না, সুতরাং তাদেরকে ভয় করার কোনো কারণ নেই। এই আমন্ত্রণ জানিয়ে, মানুষের সাথে অধিক সম্পর্ক বৃদ্ধির আমন্ত্রণ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।